আগ্রায় দুরাত কাটিয়ে আবার আমরা হাইওয়েতে। এই পর্ব থেকেই শুরু হচ্ছে চম্বল ট্রিলজির প্রথম ভাগ, যেখানে আগামী দুরাত আমরা কাটাবো রাজপুতানায়। আগ্রা থেকে আমাদের গন্তব্য রণথম্বোর। তবে তোমরা সেই জার্নি দেখবে পরের পর্বে। আজ সেই সফরের মাঝেই আমরা থামব ভরতপুরে, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, যার আরেক নাম কেওলাদেও জাতীয় উদ্যান। প্রকৃতি, জঙ্গল বা আরো বেশি করে পাখি ভালোবাসলে অন্তত একবার এখানে আসতেই হবে। কেন সেটা জানতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। কথা দিচ্ছি, নিরাশ হবে না। বারোটা 17 আর আমরা ভরতপুর ঢুকছি। লিটারালি সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, নগর নিগম ভরতপুর, তাদের অফিসিয়াল তোরণ করা, টিপিক্যাল রাজপুতানা স্টাইলে আর কি। আর এই যে জায়গাটা যেখানে রাস্তাটা ঘুরলাম আমরা, সামনে গিয়েই ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, যেটা লোকে বলে, মানে অ্যাকচুয়ালি কেওলাদেও ন্যাশনাল পার্ক। ইউপি শেষ হয়ে গিয়ে আমরা অফিসিয়ালি রাজস্থানে ঢুকে পড়েছি। Turn left onto Keoladeo National Park Road, then you will arrive at your destination. আগ্রা এবং জয়পুর দুই শহরের সঙ্গেই সড়ক পথে কানেক্টেড ভরতপুর। দিল্লি বা মথুরা থেকেও আসা যায়। রাজস্থান পর্যটনের আওতায় থাকা এই জাতীয় উদ্যান এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এই ন্যাশনাল পার্ক, আর শীতকালে সকাল 6:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এই মুহূর্তে আমরা আছি এই জায়গাটায়। দিস ইজ দ্য মেন গেট। এখান থেকে আমরা জার্নিটা শুরু করব। দ্যাটস দ্য হাইওয়ে। এখানে আমরা গেটটায় রয়েছি। এখান থেকে আমরা সোজা ঢুকতে থাকবো ভেতরে, একদম স্ট্রেট। এবং অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে এই পার্টগুলো দেখা। মানসরোবর, এই ভেতরের যে জলাশয়টাকে সেটাকে বলে। আরেকটা হচ্ছে কোলাদার, দ্যাটস দ্য কোলাদার। দিস ইজ মানসরোবর। আমরা চেষ্টা করব এই রুট থেকে একদম ঘন্না ক্যানেল অবধি গিয়ে আবার ফেরত চলে আসতে। 29 বর্গ কিলোমিটার ছড়ানো ভরতপুরের এই পাখিরালয়ে পায়ে হেঁটে ঘোরা যায়। তবে সেটা একেবারেই প্রেসক্রাইব করব না। তোমরা চাইলে এখানে সারাদিনের জন্য 150 টাকায় সাইকেল ভাড়া নিয়েও ঘুরতে পারো। এছাড়া ভেতরে বোটিংও করা যায়। একদম আগেকার আমলের সেই যে সাইকেল রিক্সা, তাতেই আমরা এই মুহূর্তে ভরতপুর বার্ড স্যাংচুয়ারি ঘুরে দেখছি। এবং আজ আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন গুরমিত সিং জি। আমরা মেন গেট থেকে এই রিক্সাটা নিয়েছি। টিকিটটা এখানে কত? টিকিটটা 126 টাকা করে পার হেড, মানে দুজনের 252 টাকা। এখানে সাইকেল নিয়ে ঘোরা যায়, হেঁটে ঘোরা যায়, অথবা রিক্সায় ঘোরা যায়। অর্থাৎ দূষণ ছড়াবে না এমন যে কোনো জিনিসে এখানে ঘোরা যায়। রিক্সায় চড়লে প্রথম 3 ঘন্টায় তোমায় দিতে হবে 600 টাকা। এবং তুমি চাইলে কেউ যদি হেঁটে ঘুরতে চায়, বা যারা বার্ড ওয়াচার, প্রচণ্ড নেচার ভালোবাসে বা পাখি ভালোবাসেন, তারা কিন্তু এখানে সারা দিনও কাটাতে পারেন। ক্যামেরার এক্সট্রা চার্জেস, স্পেশালি স্টিল ফটোগ্রাফির জন্য যারা পাখির ছবি তুলতে চান, তাদের জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস লাগে না। মুভি ক্যামেরার জন্য কিন্তু চার্জেস দিতে হয়।
জাতীয় সড়কের ট্রাফিকের আওয়াজটা ক্রমশ হালকা হতেই কানে ভেসে আসছে কত রকম ডাক। দেখতে দেখতেই এসে পড়েছি পাখিদের পাড়ায়। এই হলো ইন্ডিয়ান রবিন মানে দোয়েল। স্যাংচুয়ারিতে ঢুকেই চোখে পড়বে ঘুঘু, তিতির। এরা অবশ্য এখানে সারা বছরের বাসিন্দা, ঠিক যেমন এই গ্রিন বি ইটার কিংবা এই ব্রাহ্মণী ময়না। ये चेन क्यों दिया हुआ है, बंद ये क्यों? नेचर ट्रैक्स है। अच्छा। वॉकिंग करके लोग जाते हैं। अच्छा जैसे डियर है, जैक वाला है, हाइना, कुछ भी ऐसे दिखता है, बर्ड भी दिखता है। आगे जाके टी पॉइंट है, फिर लेफ्ट में बोटिंग वाला एरिया है, अच्छा वेटलैंड है वो। अच्छा। हाँ, वो क्या पानी का एरिया है। तो वहाँ चल के जा सकते हैं? हाँ, वॉकिंग ट्रैक्स है। একে কি বলবো, স্নান না বাদরামি, সেটা তোমরাই না হয় কমেন্টে লিখো। ভরতপুর বার্ড স্যাংচুয়ারির ভেতরেই রয়েছে এই সীতারাম মন্দির, আর তারই লাগোয়া এই পুকুর। देखो यहाँ दिखाएंगे आपको, कोई कुछ नहीं करेगा उसमें, मत देखो आप चले, आप कोई नहीं काटेगा ना हमला करेगा। आराम से यहाँ दिखाएंगे आपको। अच्छा, चलना है दूसरा। आ आ आ आ आ आ आ आ आ বেসিক্যালি এরা খেতে দেবে না, এরা চেষ্টা করছে চুরি চামারি করার, আর অ্যাকচুয়াল খেতে দেওয়া হচ্ছে এদের। মন্দির দেখে বেরিয়ে এখন আমরা এগোচ্ছি জোন বির দিকে। এখান থেকেই শুরু হয় বিশাল জলাশয় মানসরোবর। এখানকার ইকোসিস্টেম সারা বছর বজায় রাখতে এই প্রকাণ্ড ঝিলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা যে ভরতপুরকে দেখছি, হয়তো সেলিম আলী এখানে যেভাবে প্রাণী এবং পাখিদের মারা হতো সেটা আটকানোর জন্য এখানকার স্থানীয় রাজার সঙ্গে কথা বলে সেই শিকার যদি বন্ধ না করতে পারতেন, তাহলে হয়তো আজকের এই ভরতপুরকে আমরা এভাবে দেখতেই পেতাম না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, এখনও এই ভরতপুরে শুধু যে আমাদের দেশেজ পাখিরা আছে তা শুধু নয়, দেশের পাখিরা তো আছেই, তার পাশাপাশি প্রচুর মাইগ্রেটারি পাখি আসে। তোমরা যদি এখানে আসো, সবচেয়ে আইডিয়াল টাইম শীতকালটা, কারণ ওই সময় অন্য সমস্ত জায়গায় যখন খাবার খুব কমে যায়, বরফ পড়ে বা খুব খারাপ ক্লাইমেটের জন্য, তখন কিন্তু মাইগ্রেটরি বার্ডসগুলো এখানে চলে আসে। এবং উইন্টারে স্পেশালি জানুয়ারি, ফেব্রুয়ারি টু মার্চ এই সময়টায় এখানে এরকম অনেক অনেক পাখি দেখা যায়। সব মিলিয়ে এখনই প্রায় এখানে 375টা স্পিসিসের পাখি রয়েছে। 357 বোধহয়। আচ্ছা, 357, এটাই নাকি সেলিম আলী লাস্ট যে কাউন্ট করেছিলেন তাতে এসেছিল। স্নেক বার্ড এই অদ্ভুতভাবে ডানা ছড়িয়ে রাখার কারণটা হচ্ছে সিম্পল, বাংলায় বলতে গেলে রোদে পিঠ দিয়ে ডানাটা শুকিয়ে নিচ্ছে, ভিজে গেছে ও। আরও তোমাদের জুমে দেখানোর চেষ্টা করছি। শুধু পাখি নয়, এই ঝিল অবশ্য এখানকার নীলগাইদেরও বেশ পছন্দের। রিকশায় এগোতে এগোতেই কানে এলো টিয়ার ঝাঁকের ডাক। এখানে প্রচুর গোসাপ। আর দুপাশেই যখন জল,
তখন মাছরাঙার জন্য শিকারের তো একদম আইডিয়াল স্পট। এত কাছ থেকে পন্ড হেরন আর আমরা দেখতে পাবো কিনা জানি না। পিঠে রোদটা পড়েছে, অসাধারণ। আমি যতটা সম্ভব জুম করা যায় দেখছি, ফুল ফ্রেম জুমে দেখো। সুন্দর, একদম তাক করে আছে, বেসিক্যালি খাওয়ার জন্য অবজার্ভ করছে, মাছকে ওয়াচ রাখছে, মাছ ধরবে বলে পুরো শিকারের মেজাজে। এই অঞ্চল জুড়ে হেরন ফ্যামিলির কলোনি, মানে সারা বছর এখানে দেখা যায় বক, সারস, পেলিকানদের। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে ভিসা ছাড়াই উড়ে আসে ওদের ভিনদেশি আত্মীয়রা। আর এই যে দেখছো সাপের মতো গলা, এই পাখিটার ডাক নাম স্নেক বার্ড, ভালো নাম ইন্ডিয়ান ডাটার। स्लो मोशन में चलेगा। हाँ स्लो मोशन में ही चलता है। हाँ, पानी को मूव नहीं करते ना, हिलेगा तो भाग जाएगा शिकार। पल पल हेरन। हाँ, पल पल हेरन। শিকারের খোঁজে এগোচ্ছে এরকম। এই রিয়েল লাইফ স্লো মোশন এটা क्या है? वो लैपविंग है, कटोरी बोलते हैं इसको। लैपविंग। हाँ, रेड वाटर लैपविंग नाम है इसका। अच्छा। आवाज करता है डिडी डू इट, डिडी डू इट। हाँ, ছোট পাখি যেটা নিচে ঘাসে আছে এটা ল্যাপউইং। आवाज कर डिडी डू इट। আচ্ছা, কিছুটা এগোতেই গুরমিত ভাইয়া দেখালো স্পট বিল্ড ডাক। তবে সারসদের বাসায় প্রচুর আওয়াজ। নতুন সদস্য এসেছে ফ্যামিলিতে, তাকেই ডানা দিয়ে আড়াল করে চলছে খাওয়ানোর ব্যবস্থা। কখনো ভেবেছিলে মানুষ ছাড়া আরো কারো কলোনি হয়? পাখিরাও নাকি কলোনি বানিয়ে থাকে। এই দেখো, এগুলো হচ্ছে সব পেন্টেড স্টর্কের কলোনি। আমি জানি না, এখানে গুচ্ছ গুচ্ছ কয়েকশো বোধহয় আমরাই দেখতে পাচ্ছি এখান থেকে। আর একটা খুব মজার গল্প শুনলাম। আমরা প্রথমে সারসের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলছিলাম দূর থেকে, স্টর্ক শুনলাম যেহেতু। তারপরে আমাদের গাইড দাদা বললেন যে সারসরা নাকি জোড়ায় জোড়ায় ছাড়া থাকতে পারে না, মানে ফিমেল সারস কোনো কারণে মারা গেলে মেল সারস না খেয়ে মৃত্যুর অপেক্ষা করে, সুইসাইড করে। আর এবং ঠিক উল্টোটাও আর কি একই রকম। এটাও শুনে খুব অবাক হলাম। এই হলো পেন্টেড স্টর্ক। তোমরা যদি এখানে সারস বা পরিযায়ী পাখিদের ছবি তুলতে চাও তাহলে ধৈর্য রাখাটা কিন্তু মাস্ট। ও সারস বলতে মনে পড়ল, তোমরা ভরতপুরে এসে থাকতে চাইলে রয়েছে রাজস্থান পর্যটনের নিজস্ব হোটেল সারস। এছাড়া স্যাংচুয়ারির মধ্যেই আছে ভরতপুর ফরেস্ট লজ। রুম ভাড়া আর সব তথ্য চাইলে যোগাযোগের নম্বর ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আমি একবার এই চলতে চলতেই তোমাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু সান একদম পুরো রোদ্দুরে, প্রপার রোদ্দুরে তোমরা হয়তো দেখতেও পাবে। দেখো জাস্ট আনবিলিভেবল, অসাধারণ। কলোনিটাও কত বড় ভাব। একটু আগে কলোনির কথা বলছিলাম না, পাখিদের কলোনি, মানে আমরা যতটা ভাবছি ততটা এই কলোনি। চারপাশে মানে এখানে এলে সারাক্ষণ শুধু ক্যামেরা খুলে রেখে সজাগ থাকতে হবে আর ওয়েট করে যেতে হবে। স্টর্কের প্রচুর প্রজাতি দেখা যায় এখানে। এই হলো এশিয়ান ওপেন বিল্ড স্টর্ক। আর এই যে ছোটাছুটি করছে, এর নাম ওয়াটার হেন বা জল মুরগি। অক্টোবরের দুপুরে বেশ আয়েশ করে রোদ পোয়াচ্ছে এই মনিটর লিজার্ডটা। কি বলছিস, দু একটা ভ্যাম্পায়ার বেরিয়ে গেলে বাবা খাবো না? বাদুর, একেবারে বলতে পারো বাদুরের কলোনি। আর এরা কিন্তু
দিনের বেলা মোটামুটি এই বিশ্রামের মেজাজেই থাকে। এদের অ্যাক্টিভিটি শুরু হয় সানসেটের পরে। এটা কিন্তু অন্যই এক্সপিরিয়েন্স। ভরতপুর বার্ড স্যাংচুয়ারির মেন গেট থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে এখন চলে এসেছি ইউনেস্কো হেরিটেজ সাইটে। এখান থেকেই একটা রাস্তা চলে যায় ঘাসোলার দিকে, সামনেই প্রকাণ্ড ঝিল আর ওয়াচ টাওয়ার। এই মুহূর্তে আমরা বার্ড স্যাংচুয়ারির একেবারে সেন্টার পয়েন্টে রয়েছি এবং এই জায়গাটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার পেছনে, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের, পুরো 360 ডিগ্রি এখানে পুরো সারাউন্ডিংসটাই হচ্ছে ওয়াটার বডি। একেবারে সব দিকে জল অথবা সাবাই ঘাসের জঙ্গল, এবং এখানে কিন্তু যত রকম বার্ড স্পিসিস এখানে পাওয়া যায় তার সবকটারই আনাগোনা এখানেই। আর আমি কতটা ওয়াইডে তোমাদের দেখাতে পারবো জানি না, এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার করা আছে, যেটা পিক সিজন এখানে। সেই সময় কিন্তু, আজকে আমরা এই ওয়াচ টাওয়ারে মাত্র 2 জন আছি, সেই সময় কিন্তু এই ছবিটা থাকে না। একদমই তাই। তবে আমার এই জায়গাটা দেখার পর দুটো অবজারভেশন আছে। এক নম্বর হচ্ছে যে এখান থেকে ঠিক 360 ভিউ পাওয়া যায়, কিন্তু পাখি যতটা দেখা যায় তার চাইতেও বেশি বোধহয় চারিদিক থেকে কানে পাখিদের আওয়াজ আসে। সেটা একটা মানে অদ্ভুত, মানে পাখিদের অর্কেস্ট্রা কেমন হয় সেটা তো আসতে গেলে তোমাদের অবশ্য উইন্টারে আসতে হবে, কিন্তু সেই সময় এখনো পাচ্ছি আমরা, এটা অক্টোবর। কিন্তু আমার মনে হয় একটি জায়গায় আমার সাজেশন, রেকমেন্ডেশন যেভাবেই নেবে, অবজারভেশন, যে পিক সিজনে এলে হয়তো এখানে প্রচুর মানুষ থাকবেন, তখন এই ফিলিংটা, এই মাধুর্যটা, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওই সময়টা, তার চেয়ে আমার বোধহয় এই ফাঁকা ফাঁকা ব্যাপারটাই ভালো লাগছে। যে কেওলাদেও নামে এই ভরতপুর বার্ড স্যাংচুয়ারির নামকরণ হয়েছে, সেই কেওলাদেও সেটা কিন্তু অ্যাকচুয়ালি শিবেরই একটা রূপ, এবং তার সেই মন্দিরটা একেবারে ঠিক বার্ড স্যাংচুয়ারির মাঝামাঝি জায়গায়, বললাম তোমাদের একেবারে সেন্টার পয়েন্টে আমরা রয়েছি। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ওরা একেবারে বাঁধিয়ে সমস্ত করে রেখেছেন, সেখানেই মন্দিরটা। একদম সেই মন্দিরটাও তোমাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি লাইটের উল্টো দিকে, বাট এই হচ্ছে মন্দিরটা। আমরা এদিক থেকে এসেছিলাম, আবার এদিকে ফিরব। কেওলাদেও মন্দিরে পৌঁছে মনে পড়ল প্রায় 4 ঘন্টা হয়ে গেছে আমরা ভরতপুরে, লাঞ্চ হয়নি, তাই এবার ফিরতে হবে। ফেরার পথেই দেখতে পেলাম হক ডিয়ারের জোড়া বেরিয়ে পড়েছে। কাছেই কোথাও টিয়ার বাসা রয়েছে। অনেক খুঁজেও পেঁচা দেখতে পেলাম না, তবে ন্যাশনাল বার্ডের সঙ্গে দেখা হয়ে গেল। হাতে সময় নিয়ে কেউ যদি আসে এবং ভরতপুরে যদি সারা দিন থাকার পরিকল্পনা থাকে, 2 দিন আই থিঙ্ক উইল বি আইডিয়াল, বিকজ একদিন একটা দিক পুরো করে উঠতেই মনে হয় 5-6 ঘন্টা লেগে যাবে। একদম 2 দিন থাকতে পারলে খুব ভালো। একদম, সেটা আমরা এখানে এসে বুঝতে পারলাম। সুতরাং তোমাদের জন্য রেকমেন্ডেড, অবশ্যই ভরতপুর এলে ডেফিনেটলি একটা নাইট স্টে করো। অক্টোবরের সেই বিকেলে ভরতপুর থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম সোয়াই মাধোপুরের দিকে। আগ্রা থেকে রণথম্বরের সেই গোটা ড্রাইভে হয়েছিল এক রোমহর্ষক অভিজ্ঞতা। কি সেটা থাকছে পরের পর্বে। চম্বল ট্রিলজি কেমন লাগছে
কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, পাশেই জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারও হতে পারো। যদি সরাসরি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেই দিয়ে দিলাম। ফেসবুক ইনস্টাতেও রেকর্ডিং মোডকে ফলো করতে ভুলো না। ভালো লাগলে ফেসবুকে স্টার দিও, আর আমাদের ফ্যামিলির অংশ হতে জয়েন করো রেকর্ডিং মোড ট্রাভেলগ ফেসবুক গ্রুপে।